পাত্র হিসেবে কিশোরীকালের পছন্দের মানুষকে দেখে থমকে গেল তে। আজ এতগুলো বছর পর আবারও সেই মানুষটিকে দেখে পুরনো ভালো লাগা যেন তার হৃদয়ে দোলা দিয়ে গেল। পাত্রের ছবি তার মা তাকে দেখাতে চেয়েছিল, কিন্তু নিজের জেদের বশে ছবিটা সে উল্টেও দেখেনি। ইচ্ছে যে জাগেনি তার। এখন আফসোস হচ্ছে কেন সে তখন দেখলো না। শরবত দেওয়ার সময় তের হাত হালকা কাঁপতে লাগলো। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। তে, বসো। মায়ের কথায় ধ্যান ভাঙলো তার। ইতস্তত হয়ে পাত্রপক্ষে সামনাসামনি বসলো। সবার আড়ালে আর চোখে সামনে বসা মানুষটিকে কিছু সময় পরখ করে নিল। বয়স বৃদ্ধি পেলেও তার মুখশ্রীর সেই মাধুর্য আজও তার মধ্যে বিদ্যমান বলে মনে হলো তের। নাম তার জাংকুক, যাকে কিশোরীকালে তে পাগলের মতো পছন্দ করত, কিন্তু বলা হয়ে ওঠেনি। তার আগেই কোথায় যেন হারিয়ে গেল সে। ভালো লাগা, লজ্জা, অস্বস্তি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো মেয়েটির মনে। গাছের ফুলগুলো দেখছিল জাংকুক। তে উত্তেজনায় অজান্তে গাছের পাতা ছিঁড়ে চলেছে। এভাবে গাছের পাতা ছিঁড়বেন না, তাদেরও কষ্ট হয়। কেঁপে উঠল তে। নিচে তাকিয়ে দেখলো সে ইতিমধ্যে 5-6টা পাতা কুচি কুচি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে। সামনে দাঁড়িয়ে থাকা জাংকুকের দিকে চেয়ে হাতে থাকা পাতাও দ্রুত ফেলে দিল। আসলে আসলে আমি কথা আটকে যেতে লাগলো তার। জাংকুক তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। শান্ত হন, এত হাইপার হওয়ার দরকার নেই। চুপ হয়ে গেল তে। জাংকুক বলল, আপনাকে অস্থির লাগছে, শরীর খারাপ আপনার? না না, সেরকম কিছু না। আসলে নতুন মানুষের সাথে কথা বলতে একটু অস্বস্তি লাগে, তাই আর কি। মুখে এটা বললেও মনে মনে সে ঠিক বিপরীতমুখী কথাটাই আওড়ালো। অস্থির তো লাগবেই, স্বাভাবিক নয় কি? এককালের ক্রাশকে নিজের সামনে দেখলে তো অস্থির অস্থির লাগবেই। কিছু ভাবছেন কি? না না, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। সবকিছু আমি বললে কি হবে? আপনি তো কিছুই বলছেন না। কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। পুনরায় মনে মনে তে বলল, কিভাবে কি বলবো বুঝতে না পেরে সেই সময়ও বহু সুযোগ হাতছাড়া করেছি। আমার মুখ তো আছে ঠিক, কিন্তু তা থেকে প্রয়োজনের সময় কোনো কথা বের হয় না। আঙ্কেল থেকে জানলাম পূর্বে ঢাকায় আমরা যে পাড়ায় থাকতাম তার আশেপাশেই তোমাদের বাড়ি ছিল। তোমার কলেজেও আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হতো। আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? তে তৎক্ষণাৎ বুঝতে পারলো না তার কি বলা উচিত। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়ে বোঝালো, না, তাদের কখনোই দেখা হয়নি, যা সম্পূর্ণ মিথ্যে কথা। চলো নিচে যাওয়া যাক। তুমি তো কিছুই বলছো না, হয়তো তুমি বোর হচ্ছ। আগে জাংকুক নামতে লাগলো, তার পেছনে তে ধীর গতিতে নামছে। তে, তুমি এখন আর কলেজ পড়ুয়া মেয়ে নেই, মাস্টার্স পাশ করেছো তুমি। এখনো কিশোরী মেয়েদের মতো আচার আচরণ একদমই মানানসই নয়। ইস, কি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। না জানি সে কি না কি ভাবলো আমার ব্যাপারে। কেন যে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। তের মা তেকে ভীষণ বকাঝকা করছে, কারণ সে এই প্রস্তাবে না করে দিয়েছে। তার বাবা বোঝাতে এলে তিনি উল্টো ওনাকেই ঝাড়িয়ে দিলেন। তুমি মাঝে আসবে না, তোমার কারণে এই মেয়ে বারবার পাত্রকে রিজেক্ট করছে। কখনো নাকে সমস্যা, কখনো হাইটে, তো কখনো চোখে। বাকি সব না হয় মেনে নিয়েছিলাম, কিন্তু এই ছেলেতে কি সমস্যা তোমার মেয়ের? কিন্তু এই ছেলেতে কি সমস্যা? তোমার মেয়ে তো যুক্তি দিয়ে তাই বলতে পারছে না। তের বাবা তের পাশে দাঁড়িয়ে মাথায় হাত রেখে জানতে চাইলো, ছেলের কোনো দোষ কি তুমি পেয়েছো মা? দেখে থাকলে বলো, আমরাই মানা করে দেব। তোমার ইচ্ছের বিরুদ্ধে আগে যখন কারো হাতে তোমাকে তুলে দিইনি, আজও দেব না, কারণ সংসার তুমি করবে, আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র। আবার নরম করে কথা বলছো তুমি। প্রস্তাব নাকচ করার যৌক্তিক কারণ তো তাদের বলতে হবে। তোমার মেয়েকে বলে দাও যুক্তিসঙ্গত কোনো কারণ আমাকে দেখাতে। যদি দেখাতে পারে, ভালো, না হলে এখানেই তার বিয়ে হবে। বাবা মা চলে যেতেই তে বালিশে মুখ গুজে ফেললো। কোনো এক কারণে মিটিমিটি হাসছে সে। ফোনের শব্দে ঘুম হালকা হয়ে এলো তের। বিকেলের দিকে শুয়ে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে টেরও পায়নি। মিটমিট করে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখলো এখন আবছাবছা আলো আছে। এদিকে অনবরত ফোনের রিংটোনের শব্দে কপাল কুঁচকে এলো তার। আধো আধো চোখ খোলা অবস্থায় হাতে কোনো রকম ফোনটা খুঁজে পেল সে। হ্যালো, কে বলছেন? চোখ বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে সে বলে, তে। আপনি কে? কাকে চাই? তোমাকে। ঘুম হালকা হয়ে এলো তার। কানের কাছে থেকে ফোনটা সরিয়ে দেখলো আননোন নাম্বার। পুনরায় কানের কাছে নিয়ে প্রশ্ন করলো, বুঝলাম, কিন্তু আপনি কে? জাংকুক, সকালে যার সাথে আপনার দেখা হলো। এক প্রকার লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো তে। বুক ধকফক করছে তার। এক নিমিষে যেন ঘুম সম্পূর্ণ কেটে গেল। হাত দিয়ে চুলগুলো কোনো রকম ঠিক করে শুকনো ঢোক গিলে বলল, জাংকুক, আপনি হঠাৎ ফোন করলেন যে? বিরক্ত করলাম বুঝি? ব্যস্ত ছিলেন? না না, সেরকম কিছু নয়, একটু চোখ লেগে এসেছিল, এই আর কি। তাহলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম। কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর এমনিতেই উঠে যেতাম। হঠাৎ ফোন করার কারণ? মায়ের থেকে শুনলাম আপনি নাকি আমাকে বিয়ে করতে রাজি না। কারণটা কি জানতে পারি? চুপ হয়ে গেল তে।
সে আশা করেনি জাঙ্কুক এত তাড়াতাড়ি ফোন করে কারণ জানতে চাইবে। কথা সাজাতে লাগলো সে। কে আছেন? হ্যাঁ, আসলে কয়েক ঘন্টার পরিচয় তো কাউকে জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করা যায় না। এই একটা স্থায়ী সম্পর্ক, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তার সাথে সারা জীবন থাকতে চাই আমি। তাই কয়েক ঘন্টার পরিচয়ে আমার পক্ষে সম্ভব না তার দোষগুণ সব নজরে আনা। আমি এরকম কারোর সাথে নিজের জীবন অতিবাহিত করতে চাই যার সাথে আমার চিন্তাধারা মিলবে। আমার মনে হয়নি আপনার সাথে আমার কোনো কিছুর মিল হবে। কথাগুলো বলার সময় অনেক কষ্টে তে নিজের হাসি নিয়ন্ত্রণ করে রেখেছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, আজ রাখি, পরে কথা হবে। তাকে পরবর্তী কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল জাঙ্কুক। তার কণ্ঠস্বর শুনেই তে অনুধাবন করতে পারলো তার বলা কারণ জাঙ্কুকের মোটেও পছন্দ হয়নি। অবশ্য হওয়ারও কথা নয়। তে কথায় কথায় তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে জাঙ্কুক তাকে পছন্দ করেছে। সে আসতে চেয়েছে বলেই তার বাবা মা সম্বন্ধ নিয়ে এসেছে। মৃদু স্বরে হেসে উঠল তে। ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে জাঙ্কুকের ইনস্টাগ্রাম স্ক্রল করতে লাগলো। একটা ছবির দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ হারিয়ে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিলাম তার শব্দে প্রকাশ করা যাবে না। জীবনে কাউকে প্রথম এতটা ভালো লেগেছিল, আর তা জানানোর আগে সে হারিয়ে গেল। এতগুলো বছর আমি জ্বলে পুরো ছাই হয়ে গেছিলাম। এবার আপনার হওয়ার পালা। আপনাকে আমি এত সহজে ধরা দেব না। আকাশে থাকা সাদা মেঘের মতো আমি আপনার সামনেই থাকবো, তবে চাইলেও আপনি ছুঁতে পারবেন না। আমি ধরা দেব, তবে আপনি বিরহের অনলে দগ্ধ হওয়ার পর। সোফায় শুয়ে গুনগুন করে পা নাড়িয়ে নাড়িয়ে ফোন স্ক্রল করছে তে। তার মা ও ছোট ভাই ঘুমাচ্ছে। আপাতত তার ঘুম আসছে না বলে সে জেগে আছে। কলিং বেলের শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হলো তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ পর 4টা বাজবে। সাধারণত এই সময় আবর্জনা নেওয়ার লোকটা এসে থাকে। তে ভাবলো হয়তো আজও সে এসেছে। কোনো রকম ওড়না দিয়ে নিজেকে আবৃত করে আবর্জনার বালতিটা নিয়ে দরজা খুললো। প্রতিদিনের মতো আজও সেটা বাইরে রেখে সামনে তাকাতে সে থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। এই অবেলায় জাঙ্কুক এখানে কি করছে? সারাদিন ভাবতে ভাবতে কোনো দৃষ্টিভ্রম হলো না তো আবার? অতীতে এলে কি তাদের এভাবে বাইরে দাঁড় করে রাখেন আপনি? ধ্যান ভাঙল তের। বুঝার স্বপ্ন নয়, সত্যি জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। হাজারো রকমের অনুভূতির মিশ্রণে কথা বন্ধ হয়ে গেল তার। পারলে এখনই মাটি ফাঁক করে ঢুকে যেত। ভাবলো রুমের দিকে ছুট লাগাবে কিংবা দরজায় বন্ধ করে দিবে। তবে এসব চরম পর্যায়ের অভদ্রতামি হয়ে যাবে বলে কিছুই করলো না। দুঃখিত, আমি ভেবেছিলাম আবর্জনা নিতে এসেছে। আপনি আসুন ভেতরে। বালতিটা একপাশে সরিয়ে রেখে তে ভেতরে এসে দেখলো জাঙ্কুক সোফায় বসে আছে। সে দ্রুত হাত ধুয়ে মায়ের রুমে গেল। মিসেস জিন জাঙ্কুককে দেখে যে বড্ড খুশি হয়েছেন তা ওনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে। বাবা, কেমন আছো তুমি? হঠাৎ এভাবে না বলে চলে এলে যে? আন্টি, মা এই আচারগুলো পাঠিয়েছেন। আপনি এটাকে অনেক পছন্দ করেন, কিন্তু সময়ের কারণে তৈরি করতে পারেন না, তাই মা এসব বানিয়ে পাঠিয়েছে। আরে আমি তো সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম। তে যাও, জাঙ্কুকের জন্য কিছু তৈরি করে নিয়ে এসো। তেও ভদ্রমের মতো রান্নাঘরে গিয়ে শরবত, কেক, বিস্কিট সহ যা যা পেয়েছে সব একটা ট্রেতে করে জাঙ্কুককে পরিবেশন করলো। ট্রেটা টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়ালো না। এক ছুটি রুমে এসে দরজা লাগিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে কপাল চাপড়ালো সে। এলোমেলো চুল, সাধারণ একটা 3 পিস, অদ্ভুতভাবে গায়ে ওড়না পেঁচানো। সব মিলিয়ে তার নিজের কাছেই নিজেকে অদ্ভুত লাগছে। যারা সারাদিন কাজ করে পরিশ্রম করে তাদেরকে আমার চেয়ে 1000 গুণ ভালো দেখায়। ঘর মোছার কাপড়ের মতো লাগছে একদম। এমনিতে ঘরে থাকলে কত সুন্দর লাগে, কিন্তু না, কিছু না করলেও একদম পরিপাটি লাগে। আর আজ আমিও আরে দেখে রাখা উচিত ছিল। একে তো আবর্জনার বালতি তার সামনে রাখলাম, এরপরেই অগোছালো রূপ। না জানি আমার সম্পর্কে তার কি রূপ ধারণা তৈরি হলো। নিশ্চয়ই ভেবেছে আমি মেয়েটা অনেক অগোছালো। ক্রাশের সামনে আবারও আমার সম্মান খোয়া গেল। আম্মু! হতাশা আর কষ্ট মিশ্রিত কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বলল সে। বিছানায় গা এলিয়ে দিয়ে তে হা হতাশ করতে ব্যস্ত। সেই সময় কেউ তার দরজায় কড়া নাড়ল। ধরফরে উঠে বসলো। দরজা না খুলে জানতে চাইলো, কে? আমি, দরজা খোলো। মায়ের কণ্ঠ শুনে তে দরজা খুললো, তবে পুরোটা নয়। আধ খোলা আধ বন্ধ অবস্থায় জানতে চাইলো, কি চাই? জাঙ্কুক তোমাকে ডাকছে। বিয়ে করবে না ভালো কথা, তাই বলে হুট করে এভাবে রুমে এসে দরজা বন্ধ করে রেখেছো কেন? কতটা দৃষ্টিকটু লাগে জানো? এই শিক্ষা দিয়েছি তোমাকে? মায়ের ঝাড়ি খেয়ে মুখে কিছু বলার সাহস পেল না সে, কিন্তু মনে মনে বলল, যদি কাজের মাসির বেশভূষা নিয়ে আর কিছু সময় তার সামনে থাকতাম, তবে আমি তো লজ্জায় বলে বরফ থেকে পানি হয়ে যেতাম। সে সাথে আমি না, সে মহাশয় বিয়েতে না করে দিত। কি হলো, কিছু বলো। কেন ডাকছে? তার সাথে আমার কি কাজ? তার থেকে গিয়ে জিজ্ঞেস করো। আমি এবং তোমার আব্বু অনুমতি দিয়েছি, তো তুমি চাইলে সম্মতি দিতে পারো। হয়তো এতে তোমার মতামত পরিবর্তন হতে পারে। তিনি যেতে গিয়ে ফিরে তাকালেন। যাওয়ার আগে একটু পরিপাটি হয়ে যাও,
নিজের যত্ন তো কখনো করনি। অন্তত বাইরের কারোর সামনে যাওয়ার পূর্বে একটু ভালো মেয়ের মতো যাও, না হলে তাদের মনে তোমাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে। তাড়াতাড়ি যাও, ছেলেটা বসে আছে। দরজা বন্ধ করতে করতে তে কান্না কান্না ভাব করে বলল, মাও লক্ষ্য করেছে আমাকে পেতনির মতো লাগছে। তার মানে সেও করেছে। আমার কপাল এত সুন্দর কেন? কেন ডাকছেন আমাকে? কিছু বলার থাকলে মাকে বলতেন। আন্টিকে বলার থাকলে আমি আপনার খোঁজ করতাম না। তার বাঁকা কথা শুনে চুপ হয়ে গেল তে। আমি আপনার জন্য এসেছি, তৈরি হয়ে নিন, আমরা বের হব। তার কথা শুনে তে চট করে জাঙ্কুকের পানে তাকালো। বের হব মানে? আমি আপনার সাথে বাইরে যাব কেন? সেদিন না বলেছিলেন কয়েক ঘন্টার পরিচয় কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন? আপনার পক্ষে সম্ভব না। তাই ভেবেছি এখন থেকে রেগুলার আমরা টাচে থাকবো, যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। তে মনে মনে তাকে অনুকরণ করে বলল, আমরা রেগুলার টাচে থাকবো যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। টাচে থাকার প্রয়োজন নেই, আপনার সম্পর্কে আমি বহু আগে থেকে জানি, কিন্তু সেটা আপনাকে তো ভুল করে টের পেতে দেব না। কিছুদিন আপনাকে ঘোল খাইয়ে ছাড়বো। আমি তো ঠিক করে রেখেছি, আপনাকে আমি এত দ্রুত ধরা দেব না। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান আপনি? ও কিছু না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার সন্ধ্যায় টিউশনিতে যেতে হবে। মিস হলে স্টুডেন্টের ক্ষতি হবে। তার থেকেও বড় কথা, বাবা রাগ করতে পারে। শরবতের গ্লাস তুলে নিয়ে জাঙ্কুক বলল, আঙ্কেল কিছু বলবেন না, কারণ আমি ওনার থেকে অনুমতি নিয়ে তবে এসেছি। আর আপনার আজকে কোনো টিউশনই নেই তা আমি জানি। এতদিন আপনি ব্যস্ত ছিলেন তাই আসিনি। আপনি যে আজ বাড়িতেই থাকবেন এটা আমাকে আঙ্কেল জানিয়েছে। তাই অযথা বাহানা তৈরি না করে দ্রুত তৈরি হয়নি। তে পুনরায় বিড়বিড় করে বলল, তাই তো বলি, প্রতিদিন এতবার করে কেন জিজ্ঞেস করছে আমি কখন বাড়িতে থাকবো? শেষমেশ কিনা আমার বাবাই ঘর শত্রু বিভীষণের ভূমিকা পালন করলো। হায় রে কপাল। তে যাওয়ার জন্য পা বাড়াবে, সে মুহূর্তে জাঙ্কুক তাকে থামিয়ে বলল, অতিরিক্ত সাজার প্রয়োজন নেই। নিত্যদিন যেরকম পোশাক পরিধান করেন তাই পরলে খুশি হব। দরজার সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের অপেক্ষা করছে তে। তার মায়ের সাথে কিসব কথা বলছে সে। চলুন বলেই আগে আগে নেমে যেতে লাগলো সে। তের মুখশ্রীতে বিরক্তি হালকা ছাপ ফুটে উঠলো। বিড়বিড় করে বলল, তার কাজের মাসের মতো লাগছিল, সে সময় চোখ বড় বড় করে তাকিয়েছিল। আর এখন পরিপাটি হয়ে সুন্দর করে তৈরি হয়ে এসেছি, এখন কিনা ঘুরেও তাকালো না? তাকাবি না যখন তখন তৈরি হতে বললি কেন, শয়তান ছেলে। বিড়বিড় করে তাকে বকতে বকতে তে নিচে এসে দেখলো জাঙ্কুক এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তে বাঁকা সুরে বলল, এভাবে বুড়ি মহিলাদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোমরের হাত দুর্বল হয়ে গেছে নাকি? ব্যথা করছে বুড়ি মহিলাদের মতো? এই আপনার সমস্যা কি বলুন তো? প্রথমে ভেবেছিলাম আপনি খুবই সাধারণ শান্তশিষ্ট মেয়ে, কিন্তু আপনার যে এত বড় একটা বাজে অভ্যাস আছে তা আপনার সাথে না কথা বললে ঘুণাক্ষরেও টের পেতাম না। তে আড়াআড়ি ভাবে দুই ভাত ভাঁজ করে জানতে চাইলো, তা শুনি কি সেই অভ্যাস? এই যে খানিকক্ষণ পর পর নিজে নিজে বিড়বিড় করা, যা বলার স্পষ্ট করে বলবেন। বিড়বিড়কে সাদা করি স্পষ্ট করে বললে যে মান সম্মান সব পদ্মা নদীর স্রোতের সাথে ভেসে যাবে, সাথে পিঠেও কয়েক ঘা পড়তে পারে। এই আশঙ্কা থেকেই তো স্পষ্ট করে জোরে বলতে পারি না। আবারও বিড়বিড় করছেন আপনি? খানিকটা রেগে বলল জাঙ্কুক। তেও বিপরীতে হিসহিস করে বলল, করব, আপনার সমস্যা কি? আমার মুখ, আমার চিন্তা, আমার যা ইচ্ছা তাই করব। অবশ্যই আমার সমস্যা। আপনি কয়েকদিন পর আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। আপনার ভালো মন্দ সব নিয়ে নজর রাখা আমার দায়িত্ব। আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। জাঙ্কুকের এই সামান্য কয়েকটা শব্দ থেকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কোথায় যাবেন? তাড়াতাড়ি চলুন, সন্ধ্যা হয়ে যাবে না হলে। চলুন, আপনার সাইকেলটা বের করুন। অবাক হয়ে গেল সে। জাঙ্কুক কি করে জানলো? এই ভাবনা তার মাথায় আসার পূর্বেই সে উত্তর দিল, এভাবে তাকিয়ে থাকবেন না। আমি আপনার ব্যাপারে মোটামুটি সব খোঁজ খবর নিয়ে ফেলেছি। আজ আমরা সাইকেল রেটে যাব। সবাই গাড়ি রিক্সা চড়ে নিজেদের সময় কাটায়, আমরা না হয় একটু ভিন্ন কিছু করলাম। এতে এই মুহূর্তগুলো আরো দীর্ঘ সময় ধরে আমাদের স্মরণে থাকবে। এবার তাড়াতাড়ি নিয়ে আসুন, আমি গেটের বাইরে আছি। নিজের সাইকেলের তালা খুলতে খুলতে তে ভাবলো, এই কারণেই সে আমাকে নরমাল সাজতে বলেছিল, যেন সাইকেল চালাতে কোনো রূপ অসুবিধা না হয়। আমি আরো কি নাকি ভেবেছিলাম। পাশাপাশি সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে জাঙ্কুক আর তে। হঠাৎ জাঙ্কুক তার গতি বাড়িয়ে দিল, ফলে সে তের থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে গেল। সাইকেল চালানো অবস্থায় জাঙ্কুক ভাব নিয়ে বলল, ইস, এত ধীর গতিতে সাইকেল চালান আপনি? এরকম করে চলতে থাকলে আমাকে কখনোই ধরতে পারবেন না। আমার গতির সাথে মিলানোর সাধ্যই নেই আপনার। খেপে গেল তে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কতটুকু জানেন আমার দক্ষতা সম্পর্কে? আমি এর চেয়ে দ্রুত চালাতে পারি। সেটা আপনি ধীরে চালাচ্ছিলেন বলে আমিও ধীরে চালাচ্ছিলাম, যেন একসাথে থাকি। হয়েছে, আর বাহানা দেওয়ার প্রয়োজন নেই। জাঙ্কুকের কথা তের বেশ আত্মসম্মানে লাগে। অনেক দ্রুত প্যাডেল ঘুরিয়ে গতি বাড়ালো সে। এক সময় জাঙ্কুকে ছাড়িয়ে গেল।
সাইকেল চালাতে চালাতে পেছনে ঘাড় ঘুরিয়ে তৃপ্তির হাসি নিয়ে বলল, দেখলেন কার দূর কত দূর, এইতে এতটাও গাধা নয়। আরে সামনে দেখে চালান। এখন কেন সামনে দেখতে বলছেন? নিজের কথা ভুল প্রমাণিত হয়েছে বলে খুব লাগছে না? হাসতে হাসতে বলল সে। আরে বোকা মেয়ে, হয় সাইকেল থামিয়ে কথা বলো, না হয় সামনে তাকিয়ে চালান। একসাথে দুটো কাজ করবেন না। পেছন থেকে উচ্চ স্বরে সাবধানী কণ্ঠে বলল জাঙ্কুক। কিন্তু তে তার কথাকে ভুল প্রমাণিত করতে পেরে এতটাই খুশি যে আশেপাশে তার খেয়াল নেই। ব্যথার কারণে আপনা আপনি তের মুখ হতে চিৎকার বেরিয়ে এলো। সাইকেলটা রাস্তায় উল্টে পড়ে আছে। জাঙ্কুক দ্রুত তার কাছে এগিয়ে এলো। নিজের সাইকেলটা দাঁড় করিয়ে তের সামনে হাঁটু ভাঁজ করে বলল, আপনি ঠিক আছেন? দেখি কতটা লেগেছে। চিন্তিত কণ্ঠে বলল সে। কোনোইতে বেশ কিছুটা কেটে গিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে। দ্রুত নিজের পকেট হাতরে রুমাল বের করে তা ক্ষতস্থানে বেঁধে দিল। খানিকটা রাগী কণ্ঠে বলল, সবসময় এত পাকনামি ভালো নয়। বলেছিলাম তো পেছনে তাকিয়ে সাইকেল না চালাতে। আমি কি জানতাম নাকি সামনে অসমতা উঁচু জায়গা আছে? কাঁদো কাঁদো মুখে বলল সে। চোখ পেছনে থাকলে টানবেন কি করে? দেখি এবার উঠুন, দাঁড়াতে পারছেন কিনা দেখি। জাঙ্কুকের সাহায্যে উঠে দাঁড়ালো সে। দাঁড়ানোর পর বুঝলো হাঁটুতে জ্বালা করছে। বুঝতে বাকি নেই সেখানে হয়তো ছিলে গিয়েছে। একটু নিচু হয়ে দেখলো সেখানে খানিকটা কাপড় ছিঁড়ে গিয়েছে। কি হলো, পায়ে লেগেছে? জাঙ্কুক, আজ বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে, আমার শরীর ভালো লাগছে না। জাঙ্কুক বুঝলো তের পায়েও লেগেছে। একটা রিকশা ডাকলো সে। সাবধানে তাতে তেকে উঠিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি পিছনে পিছনে আসছি। নিজের সাইকেলটা সেখানে এক দোকানের সামনে বেঁধে রেখে তের সাইকেল চালিয়ে পেছন পেছন এলো সে। সিঁড়িতে ওঠার সময় প্রথমে ভেবেছিল তাকে কোলে তুলে নেবে, কিন্তু হঠাৎ তার স্পর্শে তের অস্বস্তি হতে পারে ভেবে এই ভাবনা বাদ দিল। যত্ন সহকারে এক পাশ ধরে তাকে উপরে তুললো। মিসেস জিন্তু মেয়ের অবস্থাকে ভীষণ রকমের বকা দিলেন। আন্টি, আর রাগ করবেন না, রাস্তায় বের হলে এরকম ছোটখাটো দুর্ঘটনা হতে থাকে। এখানে কিছু ওষুধ আছে, আপনি ক্ষতস্থানে লাগিয়ে দিন। তুমি বাবা কিছু মনে করো না, ওর সাথে সময় কাটাবে ভেবে এসেছিলে, কিন্তু তোমাকে এই ঝামেলায় পড়তে হলো। কোনো সমস্যা নেই আন্টি, আমি আসছি, সাবধানে থাকবেন। সোফায় বসে জাঙ্কুকে যাওয়ার বনে তাকিয়ে রইল সে। মনে মনে বলল, যখনই তার সাথে দেখা হবে তখনই কোনো লজ্জাজনক কিংবা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে। না জানি আবার আমাকে নিয়ে কি ভাবলো। যদি ভাবে এত বড় মেয়ে ঠিকমতো রাস্তায় চলাচল করতে পারে না, ইস কি লজ্জা। টিউশনি শেষে রিকশার জন্য দাঁড়িয়ে আছে তে। রিংটনের শব্দে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো জাঙ্কুক ফোন করেছে। হৃদয় স্পন্দন আপনা আপনি বেড়ে গেল। আজ 2 দিন হয়ে গিয়েছে তাদের দুজনের মধ্যে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। যদিও বা জাঙ্কুকের সাথে তার মায়ের কথা হয়েছিল, তিনি তেকে জিজ্ঞেস করেছিলেন সে বলতে আগ্রহী কিনা। তবে তে মায়ের সাথে এমন ভাব করলো যেন তার কোনো আগ্রহই নেই। তবে মনে মনে সে ঠিকই বিপরীতটা চেয়েছিল। ভাবনার মাঝে কল কেটে গিয়েছে। পুনরায় বেজে উঠতেই দ্রুত রিসিভ করলো। হ্যালো। আবারও কোন ভাবনায় মগ্ন ছিলেন ম্যাডাম? জাঙ্কুকের কথা শুনে দাঁত দিয়ে জিহ্বা কাটলো তে, তবে স্বীকার করলো না। কে বলেছে আপনাকে? বায়োস্কোপ দিয়ে দেখছেন নাকি? না, ড্রোন দিয়ে দেখছি। কি কারণে ফোন দিয়েছেন তা বলুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে ভয় লাগে, কখন না জানি ফোন ছিনিয়ে নিয়ে যায়। যেখানে আছেন সেখানেই থাকুন, আমি আসছি, বাই। আমি আসছি মানে? আপনি কোথায় আসছেন? আরে 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 হ্যালো জাঙ্কুক। যা কেটে দিল। তারপর হাজারো চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইল সে। কারোর জন্য অপেক্ষা করছিলেন বুঝি? কেঁপে উঠল তে। ঘাবড়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে এলো সে। তার প্রতিক্রিয়া দেখে উচ্চস্বরে হেসে উঠল জাঙ্কুক। তে ঈষৎ রাগ নিয়ে বলল, ছোট বাচ্চা আপনি? এ ধরনের মজা কেউ করে এই সন্ধ্যাবেলা? জাঙ্কুক হাসতে হাসতে বলল, তো আপনি ছোট বাচ্চা নাকি যেভাবে ভয় পেয়েছেন? কপাল কুঁচকে তে মনে মনে বলল, আগে ভেবেছিলাম এই ছেলে হয়তো অনেক ম্যাচিউর গম্ভীর, কিন্তু তার সাথে মেশার পর যা দেখছি পুরোই উল্টো। তের সামনে তুড়ি বাজালো জাঙ্কুক। কি ম্যাডাম তে, এত কি ভাবছেন? কিছু না। আপনি এখানে কি করছেন? আমাকে বা কেন অপেক্ষা করতে বলেছেন? আরে শান্ত হন, একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দিব? আপনার কি কোনো তাড়া আছে? না, সেরকম কিছু নয়, তাও কারণটা তো জানা প্রয়োজন। যদি বলে আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছিল তবে? চুপ হয়ে গেল তে, কথা গুলিয়ে গেল তার। সে দেখলো জাঙ্কুক মিটিমিটি হাসছে। রিল্যাক্স, আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই এলাম। ভাবলাম জিনিস দেওয়ার পাশাপাশি আপনার সাথে কিছু সময় কাটালাম। যদি কিছু মনে না করেন আমরা হাঁটতে পারি? মাথা নাড়িয়ে সম্মতি জানালো তে। পাশাপাশি হাঁটছে দুজন। নীরবতা কাটিয়ে জাঙ্কুক বলল, তে। জাঙ্কুক এতটা কোমল স্বরে তার নাম উচ্চারণ করলো যে তের হৃদয়ে ঝড় বয়ে গেল। পছন্দের মানুষের থেকে নিজের নাম এতটা কোমল স্বরে শোনার অনুভূতিটাই যেন অন্যরকম। যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞেস করি? বলুন। আমার মধ্যে কি এখনো পর্যন্ত কোনো খুঁত খুঁজে পেয়েছে বা কোনো দোষ? মাথা নাড়িয়ে না জানালো তে। তাহলে কেন রাজি হচ্ছেন না? তে স্পষ্ট অনুভব করতে পারলো জাঙ্কুকের কথায় মিশে থাকা হতাশার রেশটা। বলতে চেয়েও কিছু বলতে পারলো না সে। চুপচাপ হাঁটতে লাগলো। একসময় থেমে গেল জাঙ্কুক। তার দেখা দেখি তেও দাঁড়িয়ে গেল। একটা প্যাকেট তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই জামাটা মা আপনার জন্য পাঠিয়েছে।
ওনার নাকি এটা দেখে মনে হয়েছে আপনাকে বেশ মানাবে, তাই উপহার হিসেবে দিয়েছেন। ফিরিয়ে দিলে মা কষ্ট পাবে। হাসি মুখে উপহার গ্রহণ করলো তে। আন্টিকে ধন্যবাদ জানাবেন। আজ তাহলে আসি, সাবধানে থাকবেন। এতটা পথে সে বাড়িতে যাবে না? আর কিছুটা পথই তো বাকি। না, আজ নয়, অন্য কোনো দিন। যেতে গিয়েও ফিরে এলো জাঙ্কুক। কিছু সময় চুপ থেকে তের চোখের দিকে তাকিয়ে বলল, আমার জীবন সঙ্গীর জায়গাটা শুধু আপনার জন্য বরাদ্দ হতে। আমার এই জীবনে একমাত্র আপনি সেই রমণী যাকে দেখে আমার হৃদয়গ্রহীনে থাকা অনুভূতি সাড়া দিয়েছিল। যার নাম দিয়েছে এই রমণীই পারবে আমার জীবনে পরিপূর্ণতা দান করতে। এক মাস হোক কিংবা এক যুগ, আপনি এই জাঙ্কুকেরই অর্ধাঙ্গিনী হবেন। চলে গেল জাঙ্কুক। তার যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে তে মৃদুস্বরে বলল, আমিও চাই আপনার অর্ধাঙ্গিনী হতে। চিন্তা করবেন না, এতে শুধু যান। ফুলসজ্জিত পালকে বসে সামনে থাকা বড় আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তে। বধূ সাজে তাকে বেশ দারুণ লাগছে। এই পাগলটা এখন আসছে না কেন? এত ভারী ভারী গহনা লেহেঙ্গা নিয়ে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। আবারও আয়নায় তাকিয়ে নানা রকম ঢং করতে লাগলো তে। ইত্যাদি করতে করতে অবশেষে দীর্ঘ 2 মাস পর আজ তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যদিও বা তে জাঙ্কুককে বিয়ে করতে শুরু থেকেই এক পায়ে খাড়া ছিল, তবে তা কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি। তার ভাবখানা এমন ছিল, সে তেমন একটা রাজি নয়, তবে বাবা মায়ের কারণে বিয়ে করতে রাজি হয়েছে। সে চায় না প্রথমে নিজের অনুভূতির কথা জানান দিতে, সে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে যাবে। তবে জাঙ্কুক যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করবে, ততদিন সেও নিজের অনুভূতি আড়ালে রাখবে। দরজা খোলার শব্দে দ্রুত ঠিক হয়ে বসলো তে। লম্বা করে রাখা দুপাট্টার আড়ালে মুগ্ধ নয়নে জাঙ্কুককে পর্যবেক্ষণ করলো। বরবেশে তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল তে। বিড়বিড় করে বলল, এই বরবেশে থাকা সুদর্শন পুরুষটি আজ থেকে শুধু আমার। এই মানুষটা এখন আমার জীবনের একটি অংশ, আমার স্বামী। ও মাই খোদা, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না জাঙ্কুক আমার স্বামী। বিড়বিড় করা শেষ হলে ঘুমটা সরাতে পারি? নিজের সম্মুখে হঠাৎ জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে ঘাবড়ে গেল তে। বড় একটা নিঃশ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল, আপনি কোনো ভূতের বংশধর নাকি? হুটার কোথা থেকে উদয় হন? আমি ভূতের বংশধর? তোমার সমস্যা, তুমি সবসময় নিজে নিজের চিন্তায় মগ্ন থাকো। তখন স্বাভাবিকভাবে কথা বললেও ভূতদের মতো কেঁপে ওঠো। তে খেয়াল করলো জাঙ্কুক তাকে তুমি বলে সম্বোধন করছে। লাজুক হাসি ফুটে উঠলো তার ঠোঁটের কোণে। আপনার ভাবনা সমাপ্তি হলে কি এবার ঘোমটাটা সরাতে পারি, নাকি আপনি সরাবেন? হাত গুটিয়ে ফেললো তে। জাঙ্কুক তার ইশারা বুঝে মুচকি হেসে ঘোমটা আলতো হাতে সরিয়ে দিল। বধূ সাজে তেকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সে নিজেও জানে না এই মেয়েটার মাঝে কি এমন আছে যা তাকে এত টানে। আপনার দেখা হয়ে গেলে এবার কি আমি উঠতে পারি? এক জায়গায় তখন লম্বা সময় ধরে বসে থাকতে থাকতে এবার আমার পা অবশ হয়ে যাচ্ছে। ধ্যান ভাঙলো জাঙ্কুকের। অপ্রস্তুত হয়ে পড়লো সে। দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। যাও, তুমি জামা কাপড় পরিবর্তন করে এসো। বিছানা থেকে নামতে তার কষ্ট হচ্ছে দেখে জাঙ্কুক তাকে সাহায্য করলো। সাথে আনা লাগেজের চেন খুলে একটা কাপড় নেবে, তখন জাঙ্কুক বলল, বেশি ভারী কিছু পরার প্রয়োজন নেই। যেহেতু এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই শাড়ি পরার দরকার নেই এখন। আপাতত তোমার পছন্দ অনুযায়ী কোনো 3 পিস বা কুর্তি পরো, তাহলে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে। মুচকি এসে একটা 3 পিস নিয়ে অসময়ে চলে গেল সে। মাঝরাতে ঘুম ভেঙে গেল তের। আর মোড়া হয়ে ফোন হাতে নিয়ে দেখলো সকাল হতে আরো খানিকক্ষণ সময় বাকি আছে। পাশে ঘুমিয়ে থাকা জাঙ্কুকের দিকে তাকালো সে। একটা হাত মাথার নিচে রেখে অন্য হাতে আলতো করে তার চুলগুলো স্পর্শ করলো। ইস, কত স্নিগ্ধ লাগছে। আমার জীবনে যে তোমার আগমনী নির্ধারণ আছে, এটা যদি সে সময় জানতাম, তাহলে এতটা চোখের জল বিসর্জন দিতাম না। কিন্তু চেহারায় মাধুর্যতা থাকলে কি হবে? কথাতে কোনো রূপ মাধুর্যতা নেই, সব করলার মতো তিতা। বলতে বলতে তার চোখ মুখ কুচকে এলো। মনস্পাটে ভেসে উঠলো ঘুমাতে যাওয়ার কিছু সময় পূর্বের ঘটনা। বিছানার ধারে বসে আস্তে আস্তে পা নাড়িয়ে জাঙ্কুকের অপেক্ষা করছিল তে। সাথে মস্তিষ্ক সাজিয়ে চলছে নানান ধরনের কল্পনা। তার ভাবনার মাঝেই জাঙ্কুক বেরিয়ে এলো। ভেজা তাওয়ালেটা কাঠের চেয়ারের হাতলে সুন্দর করে মেলে তে ভাবলো এবার হয়তো কিছু বলবে। নড়ে চড়ে বসলো সে, কিন্তু জাঙ্কুক কোনো কথা না বলে চুপচাপ বালিশ কাঁথা নিয়ে এক কদম সামনে যেতেই তে বুঝলো তার পরবর্তী পদক্ষেপ। ভ্রু কুচকে এলো তার। ভাবলো, আমি তো কিছুই বললাম না। এই কাজ করার জন্য আমার বলার কথা, কিন্তু আমি তো এরকম কোনো ইঙ্গিতই দিইনি। একে মাথায় আবার কোন শয়তানের নাড়া দিয়েছে। চট করে নিজের জায়গাটা পরিবর্তন করে বিছানা থেকে সোফায় বসলো তে। জাঙ্কুক শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। তে ভ্রু নাচিয়ে ইশারা করলো। এরকম বিশ্রীভাবে ভ্রু নাচছো কেন? তোমার নতুন ট্যালেন্ট নাকি? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম দেওয়ার শখ জেগেছে নাকি? জাগলে বলো, ভিডিও করে পাঠিয়ে দিই। তবে তার আগে তোমাকে সুন্দর করে কায়দা করে ভ্রু নাচ আয়ত্ত করতে হবে। এরকম ব্যাঙের মতো নাচালে কেউ ফিরেও তাকাবে না। জাঙ্কুকের এত আজগুবি কথা শুনে বিরক্তি ছেয়ে গেল তের সারা মুখে। এই ছেলেটাকে নাকি আমি পছন্দ করতাম, বর্তমানে নাকি আমার স্বামী।
কত ভয়ানক ব্যাপার। ভেবেছিলাম অনেক গম্ভীর রুডি হবে, 10টা কথার একটা সোজা জবাব দেবে, কিন্তু এটা দেখি আমার কল্পনারও বাইরে। কি ফালতু জোকস বলে, সাথে ইলজিক্যাল কথাবার্তা। বিরক্ত নিয়ে কথাগুলো মনে মনে আওড়ানোর পর জাঙ্কুকের দিকে তাকালো সে। তাকে আরেকবার পর্যবেক্ষণ করে প্রশ্ন করলো, তল্পি তল্পা বেঁধে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই রাত বিরাতে নিশ্চয়ই ছাদে ঘুমাতে যাবেন না? আরে ছাদে যাবো কেন, মশার কামড় খেয়ে রোগ বাঁধার শখ নেই আমার। মাত্র বিয়ে করেছি, বিবাহিত জীবনে সুখী উপভোগ করতে পারিনি। বাজে কথা বন্ধ করে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন তো। এবার জাঙ্কুকও সিরিয়াস ভঙ্গিতে বলল, এ রাতে মানুষ কি করে তুমি জানো না? ঘুমাতে যাচ্ছি, সোফা থেকে সরো। কেন, খাটটাকে চোখে পড়ে না? এতদিন কি সোফায় থাকতে নাকি? আপনার খাটের ধারণ ক্ষমতা কম যে দুজন থাকলে ভেঙে যাবে? আমার খাটের ধারণ ক্ষমতা অনেক, একটা আস্ত হাতি এসে বসলেও কিচ্ছু হবে না। তাহলে কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা অন্য একজনের। যদিও বা বিছানাটা আমার, তাও আমি যদি তার সাথে বেড শেয়ার করি তখন দেখা যাবে আমাকে ধাক্কা ধাক্কা দিয়ে হয়তো বিছানা থেকে ফেলে দিয়েছে, কারণ সে তো আবার আমার সম্পর্কে জানে না, দ্বিধায় আছে আমাকে নিয়ে। আমি আবার এতটাও নির্দয় নই, তাই আর কি নিজে থেকেই সরে যাচ্ছিলাম। জাঙ্কুকের মিষ্টি মিষ্টি কথায় আকারে ইঙ্গিতে দেওয়া খোটা তে বেশ ভালোই বুঝতে পেরেছে। সোফা ছেড়ে উঠে বিছানার দিকে যেতে যেতে দাঁত চেপে বলল, কেউ যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা মনে করে তবে সে নিজের ইচ্ছায় অন্য কোথাও থাকতে পারে, তবে আমারই লাভ, এই বড় সাইজের বেডে একা আরাম করে থাকতে পারবো। বলে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল তে। বালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে জাঙ্কুক নিজেকে প্রশ্ন করলো, ওকে আমাকে বাংলা সিনেমা নায়িকা বললো? তে চোখ বন্ধ করে আবার বলল, এবার কাঁথা বালিশ নিয়ে অসহায় শিশুর মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ঘুমাতে আসুন। লাইট বন্ধ করবেন না, আমার ভয় লাগে। দ্রুত বিছানায় আসুন, আমার মাথা গরম হয়ে গেলে বিছানা তো থাকতেই দেবো না, সাথে সোফাও পানি ঢেলে ভিজিয়ে দেবো, তখন অসহায় নায়িকাদের মতো নিচে ছেঁড়া কাঁথা বিছিয়ে থাকবেন। তের শান্ত কণ্ঠে ধমক শুনে বিছানায় এসে শুয়ে পড়ল জাঙ্কুক। দাঁতে দাঁত চেপে বলল, আপনার টাইম ভি আয়েগা। সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তে। জাঙ্কুক প্লেটে খাবার নিয়ে তের দিকে তাকিয়ে আছে। শাড়ি পরিহিত মাথায় ঘোমটা দেওয়া তেকে দেখে সে স্তব্ধ হয়ে গেছে। সে চেয়েও চোখ ফেরাতে পারছে না। পেটে হালকা ব্যথা অনুভব হওয়ার পর জাঙ্কুক পাশ ফিরে দেখলো তার কাজিন মিটিমিটি হাসছে। বাকিদের দিকে তাকাতেই বাকি কাজিনরা চোখ দিয়ে নানান ইশারা করছে। অপ্রস্তুত হয়ে পড়ল সে। দ্রুত মাথা নিচু করে খেতে লাগলো। তাড়াহুড়া করে হাঁটার কারণে অসাবধানতাবশত শাড়ির আঁচলের সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে জাঙ্কুক তার হাত টেনে ধরল। কি হয়েছে তা ভালো মতো বোঝার আগে তাকে টেনে সোজা করে দাঁড় করিয়ে দিল জাঙ্কুক। তে ড্যাব ড্যাব করে তার মুখপানে তাকিয়ে রইল। এভাবে ছুটছো কেন? কেউ তাড়া করেছে নাকি? শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে? তে কিছু না বলে এখনো তাকিয়ে আছে দেখে জাঙ্কুক তার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, সাবধানে চলাফেরা করবে। হাত পা ভেঙে বসে থাকলে তখন তোমার পরিবার মনে করবে আমরা তোমার যত্ন নিচ্ছি না, আমরা তোমার প্রতি মনোযোগী না। সে চলে যেতেই তে নিজের সে হাতটার দিকে তাকালো যা কিছুক্ষণ আগে জাঙ্কুক ধরেছিল। সেই জায়গায় স্পর্শ করে বলল, আহ কি রোমান্টিক, একেবারে রোমান্টিক সিনেমার দৃশ্য। শাড়িটাও পায়ের সাথে একেবারে ঠিক সময় পেঁচিয়েছিল। এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? আরো কিছু সময় হাতটা ধরে রাখলে কি হতো? পর মুহূর্তেই নিজের বাচ্চামো ধরনের কথা শুনে তে জিভ কাটলো। গালে হালকা থাপ্পড় দিয়ে নিজেকে ধমক দিয়ে বলল, তে তুমি এখন আর কলেজ পড়া মেয়ে নয়। যতই সে তোমার এককালের পছন্দের মানুষ হোক না কেন, তুমি এখন যুবতী, বিবাহিত। এসব বাচ্চামো তোমার সাথে মানানসই নয়। তার চেয়ে বড় কথা, তার সামনে তোমার দুর্বলতা প্রকাশ করা যাবে না। নো, নেভার। এসব বলে নিজেকে সাময়িক সময়ের জন্য বুঝ দিলেও না চাইতো সময়ে অসময়ে তার সেই কলেজ পড়ুয়া কিশোরীর সত্তা বেরিয়ে আসবে। ট্রেন চলছে নিজের গতিতে। জানালার পাশে মাথা ঢেকে মুখের সামনে বই ধরে আছে তে। আজ তারা দুজনে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। চাকরির সূত্রে জাঙ্কুক সেখানে একটা ফ্ল্যাটে থাকে। তের বিপরীত দিকে বসে ফোন চালাচ্ছে জাঙ্কুক। তে বই নিয়ে বসে থাকলেও সে বই পড়ছে কম, আর চোখে জাঙ্কুকে বারবার পরখ করছে বেশি। পুনরায় আবারও তাকালো সে। উফ, ব্রাউন কালারের যে কাউকে এতটা সুদর্শন লাগতে পারে একে না দেখলে বুঝতেও পারতাম না। এত সুন্দর কেন এই ছেলে? আমি আর বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে নজর দিয়ে চলেছি, না জানি অন্য মেয়েরা আরো কত নজর দেয়। বাবুদের মতো কালো কাজল লাগিয়ে দিতে হবে যেন কারো নজরে না লাগে। কথাগুলো বিড়বিড় করতে করতে ব্লাশ করতে লাগলো তে। বইয়ের আড়ালে নিজের মুখ আড়াল করলো সে। তার এই ব্যবহার জাঙ্কুকের নজর এড়িয়ে গেল না। এরকম করছো কেন? এমনও তো নয় যে কোনো রোমান্টিক উপন্যাস পড়ছো তো হরর থ্রিলার, তা এত ব্লাশ করছো কেন? বইয়ের পাতা কি অন্য কোনো বইয়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছে নাকি? বিব্রত বোধ করলো তে। সোজা হয়ে বসলো, চুলগুলো কানের কাছে গুজে দৃঢ় কণ্ঠে বলল, আমার বই আমার ইচ্ছা, আমি তা পড়ে কি রূপ প্রতিক্রিয়া দেখাবো আপনার কি? আমার অনেক কিছু। চট্টগ্রামে আমি একা থাকি, তোমার উপর আবার কিছু ভর করলে তো সমস্যা। তোমার যা অদ্ভুত ব্যবহার দেখছি, যদি আমার অনুমান সত্যি হয় তখন তুমি রাত বিরাতে আমার উপর চড়া হলে তো আমাকে কেউ বাঁচাতে আসবে না। ভাবতে আমার গা শিউরে উঠছে। আমার তো মনে হচ্ছে আপনার উপরে কিছু ভর করেছে, তাই তো সবসময় এত বাজে কথা বলেন।
এখন তো আমার নিজের নিরাপত্তা নিয়ে দ্বিধা সৃষ্টি হচ্ছে বলে পিয়াংচি কেটে অন্যদিকে ফিরে আবারও বইয়ের চোখ রাখলো সে। তাদের নতুন বাসায় আসার আজ দ্বিতীয় দিন। 4 রুমের একটা মাঝারি সাইজের ফ্ল্যাট এটি। রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে তে। জাঙ্কুক পাশে থাকা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। জাঙ্কুক ল্যাপটপটি টেবিলে রেখে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, সেই মুহূর্তে পুরো রুমে অন্ধকার ছেয়ে গেল। ও মা গো! পুরো রুম তের চিৎকারে ভরে উঠল। নিজের কোলের উপর ভর অনুভব করলো জাঙ্কুক। বুঝতে বাকি নেই কি হয়েছে। হতাশা ভরা নিঃশ্বাস নিল সে। বিড়বিড় করে বলল, এত বড় মেয়েও নাকি ভয় পায়। কিছু মুহূর্ত পর নিজের হাতে জ্বালা অনুভব করলো জাঙ্কুক। কেন এরকম জ্বালা অনুভব হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। সময়ের সাথে সাথে জ্বালা অনুভূতিও বৃদ্ধি পাচ্ছে বলে তার মনে হচ্ছে। এক সময় আর সহ্য করতে না পেরে তেকে নিজের কোল থেকে ঠেলে উঠিয়ে দিল সে। তে উঠে দাঁড়ালো, তবে জাঙ্কুকের টি শার্টের এক পাশ খামচে ধরে আছে। এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছো কেন? সামান্য কারেন্টই তো গিয়েছে। ও আপনি বুঝবেন না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, দম বন্ধ লাগে। অন্ধকারে আমার খুব বাজে ধরনের ফোবিয়া আছে। এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালান। অন্ধকারে হাতে ফোন খুঁজে পেল জাঙ্কুক। ফোনের টর্চ জ্বালিয়ে তের দিকে তাকালো সে। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছে মেয়েটার। চোখে মুখে এখন আতঙ্কের ছাপ বিদ্যমান। হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে পাশে থাকা তোয়ালেটা হাতে নিল সে। তের দিকে হাত বাড়াতে নিলে সে নিজের মুখ সরিয়ে নিয়ে প্রশ্ন করলো, কি করছেন? তোয়ালে পেঁচিয়ে মারার চিন্তা করছেন নাকি? বোকা মেয়ে, নিজের অবস্থা দেখেছো? না, তুমি নিজেই মুছে নাও। লজ্জা পেলতে মাথা নত করে জাঙ্কুকের থেকে তোয়ালেটা নিয়ে ঘাম মুছে নিল। এখনো সে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে আছে। গরমে দুজনের অবস্থা খারাপ। জাঙ্কুক হাঁসফাঁস করছে। পূর্বে সে একা থাকার কারণে কারেন্ট চলে গেলে গায়ে থাকা পোশাকটা খুলে ফেলতো, তখন একটু হলেও অস্বস্তি কম অনুভব হতো। কিন্তু এখন তে কি ভাববে এভাবে খুলছে না, যতই তার স্ত্রী হোক। এখনো তাদের মাঝে অদৃশ্য দ্বিধার দেয়ালটা বিদ্যমান। জাঙ্কুকের টি শার্ট ধরে থাকতে থাকতে এবার তের হাত ব্যথা করছে। নিজের ভিতরে থাকা ভয়ের কারণে ছাড়তে মন সাই দিচ্ছে না। এবার আর থাকতে না পেরে বলেই বসলো, কি ফালতু জায়গায় থাকেন আপনি? আধা ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট এলো না। ইলেকট্রিসিটি দায়িত্বে থাকা লোকটা কি ঘুমিয়ে পড়েছে নাকি, না বেহুশ হয়ে পড়ে আছে? হতে পারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতিতে বিমোহিত হয়ে কারেন্ট দেওয়ার কথা ভুলে গিয়েছে। এই গরমে জাঙ্কুকের কথা শুনে তের হাসির তো এলো না, বরং মুখশ্রীতে আরো বিরক্তি ছেয়ে গেল। সে পরবর্তীতে কিছু বলার জন্য মুখ খুলবে, সে সময় কারেন্ট চলে এলো। হাত ছেড়ে বাঁচলো তে। এত সময় পর জাঙ্কুকে ছাড়লো সে। পাশ থেকে জাঙ্কুক হাসতে হাসতে বলল, মনে হয় তোমার কথা টেলিপ্যাথির মাধ্যমে শুনে নিয়েছে। তোমার উপর দয়া করে প্রকৃতির কাজে বিরতি দিয়ে কারেন্ট ফেরত দিয়ে গিয়েছেন। এখন তো আপনার বাজে কথা। কি সব অশ্লীল কথাবার্তা বলছেন? কিসের অশ্লীল কথাবার্তা? আমি তো অশ্লীল কথাবার্তার অপর্যন্ত বলিনি। কেন তুমি প্রকৃতির ডাকে সাড়া দাও না? তে রেগে চিৎকার করে বলে উঠলো, চুপ করুন আপনি, না হলে এক্ষুনি রুম থেকে বের করে দেব। তার কথা ধরন দেখে জাঙ্কুক উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাসির মাঝে তে লক্ষ্য করলো জাঙ্কুকের হাতের কিছু অংশ লাল হয়ে গিয়েছে। সে রাগ ছেড়ে চিন্তিত হয়ে জাঙ্কুকের পাশে বসলো। তার হাত টেনে সামনে এনে দেখলো হাতে কিছু জায়গার চামড়া উঠে গিয়েছে। দাঁত দিয়ে জিভ কাটলো সে। বুঝতে বাকি নেই হাত চেপে ধরার কারণে জাঙ্কুকের হাতে তার নখ গেঁথে গিয়েছিল। জাঙ্কুক এত সময় পর বুঝতে পারলো তখন জ্বালা অনুভব করার কারণ। সে তেকে রাগানোর জন্য বলল, ইস, আমার সাদের হাতটার কি বাজে অবস্থা হয়েছে। লজ্জা পেল তে। দ্রুত উঠে সব ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো, কিন্তু কোনোটাতেই পেল না। তার অস্থিরতা দেখে মৃদু হাসলো জাঙ্কুক। উঠে এসে তের হাত ধরে তাকে বিছানায় বসিয়ে বলল, খুঁজে পাবে না তুমি। কোথায় কি আছে তুমি তা তো জানোই না, তো খুঁজে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনার হাতে যে লেগেছে। আমি ওষুধ লাগিয়ে নিব, তুমি শুয়ে পড়ো। তেকে শুইয়ে দিয়ে তার গায়ে কাঁথা টেনে দিয়ে জাঙ্কুক বলল, তুমি ঘুমাও, আমি দরজা জানালা চেক করে আসছি। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তে করা কাজে সে ভীষণ অনুতপ্ত। গোছানো বিছানায় বারবার গুছিয়ে রাখছে তে। আবারও কখনো টেবিলে থাকা জিনিসগুলো নাড়াচাড়া করে আবারও ঠিক করে রাখছে। এর ইদানিং যেন তার নিত্যদিনের সকালের রুটিন। এই সময়টা জাঙ্কুক অফিসের জন্য তৈরি হয়ে থাকে। তে আগে থেকে সব গুছিয়ে রাখে। জাঙ্কুক নিজের মতো চুপচাপ তৈরি হতে থাকে। তে ভেবেছিল বাহানা করে তাকে টাই পরিয়ে দেবে, কিন্তু বেচারির আশা অপূর্ণই রয়ে গেল। কারণ জাঙ্কুক টাই পরে না। কি আর করার আছে, নানান কাজের বাহানায় রুমে ঘুরঘুর করে সে। আর আট চোখে জাঙ্কুকে পরখ করতে থাকে। চিরুনি টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে জানে এখন সে সোফায় বসে পায়ে মোজা পরবে। ব্যাগ কাঁধে ঝুলে জাঙ্কুক থেকে ডাকতে যাবে, সেই মুহূর্তে তে রান্নাঘর থেকে ছুটে এলো। তবে তার কাছে পৌঁছানোর আগেই থেমে গেল সে। মৃদু স্বরে বলে উঠল, ও মা গো! এক পা উপরে তুলে নাক মুখ কুচকে দাঁড়িয়ে পড়লো সে। জাঙ্কুক তাড়াতাড়ি ব্যাগটা রেখে এগিয়ে এলো। তের হাত থেকে টিফিন বক্সটা টেবিলে রেখে তাকে ধরে সোফায় বসালো। কি হয়েছে তে? পায়ে ব্যথা পেয়েছো কি? দেখি পা, দেখি, এদিকে দাও। পায়ে হাত দেওয়ার আগে সরিয়ে নিল সে। আরে কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি যান, আপনার দেরি হয়ে যেতে পারে। হবে না, দেখি পা দেখাও। তের বাম পা সামনে এগিয়ে আনতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। তার বৃদ্ধা আঙ্গুলটির নখ ভেঙে একেবারে রক্তে মাখামাখি
হয়ে গিয়েছে। জাঙ্কুক এক প্রকার দৌড়ে গিয়ে মলম আর তুলা নিয়ে এলো। রক্ত পরিষ্কার করতে করতে বলল, সাবধানে চলাফেরা করবে তো, সবসময় তো বেখালি হলে তো যখন তখন এরকম বিপদ হয়ে যাবে। তুমি এখন আর ছোট নেই তে। আপনার ব্যাগে খাবার রাখতে ভুলে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে আসতে গিয়ে লেগে গিয়েছে। ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো জাঙ্কুক। বক্সটা ব্যাগে ঢুকে ব্যাগ কাঁধে নিয়ে বলল, আস্তে আস্তে উঠে দরজাটা লাগিয়ে দাও, নাহলে কেউ ঢুকে যেতে পারে। সাবধান থেকো, আর দরজা খোলার পূর্বে দেখে নেবে কে এসেছে। তেও বুঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বেলের শব্দ পেতেই দৌড়ে যেতে নিয়েও ফিরে এলো তে। পুনরায় আয়নায় নিজেকে আরেকবার পরখ করে নিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খোলার পরেই মুখে হাসি লেগে থাকা পরিপাটি হয়ে থাকা তেকে দেখে মৃদু হাসলো জাঙ্কুক। মেয়েটা যে তার আসার পূর্ব মুহূর্তে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকে এটা সে জানে, ভালো লাগে তার। আগে সারাদিন কাজের পর বাড়িতে ফিরে সব কাজ একা গুছিয়ে করতে গিয়ে হাঁপিয়ে উঠতো সে। একা একা থাকতে তার একদম ভালো লাগতো না। কথা বলার কোনো মানুষও ছিল না বলে তার বাড়ি ফিরতেই মন টানতো না। এখন যেন তার মন বাড়ি ফেরার জন্য আনচান করে। এই কয়েক মাসে দরজা খোলার পর মুখে মিষ্টি হাসি থাকা তেকে দেখে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কোনোদিনের ব্যতিক্রম হলে তার মন অস্থির হয়ে ওঠে। জাঙ্কুক মোজা খুলে গুছিয়ে রাখার পর তে তাকে এক গ্লাস শরবত এগিয়ে দিল। শরবত পান করার সময় জাঙ্কুক খেয়াল করলো মেয়েটা ওনার কোনা বারবার নিজের আঙুলে পেঁচিয়ে যাচ্ছে। মুখে থাকা শরবতটা গিলে জানতে চাইলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু বলবে? শরীর খারাপ হয়েছে? বাইরে থেকে কি কোনো কিছু আনতে হবে? না, আপনি যেরকম ভাবছেন সেরকম না। আপনি যান কাপড় পরিবর্তন করে আসুন, আমি হালকা কিছু খাবার দিচ্ছি। জাঙ্কুক উঠে রুমের দিকে যাবে তখন তে পিছন থেকে ডাকলো। জাঙ্কুক তাকানোর পর আমতা আমতা করে বলল, কাল সন্ধ্যায় আপনার সময় হবে? আসলে ঢাকা থেকে আসার পর যা এনেছি তার অনেক কিছু ইতিমধ্যে শেষ। আমি তো এখানে ভালো মতো কিছু চিনি না, তো যদি একটু। জাঙ্কুক বুঝলো তের কথা। কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, তৈরি থেকো, নিয়ে যাব। জাঙ্কুক রুমে চলে যেতেই তে খুশিতে লাফাতে লাগলো। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, পরশুদিন যে আমার জন্মদিন তা কি উনি জানেন? মনে তো হয় না। না জানেন না যেন উনি আমাকে কোনো উপহার দিক বা না দিক, আমি তো দেব। উফ, আমি যার অপেক্ষা করতে পারছি না। বলে মিটমিট হাসলো তে। তার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে পানির পিপাসা অনুভব করছে জাঙ্কুক। ঘুম হালকা হয়ে এলো তার। শোয়া থেকে উঠে মাথার কাছে থাকা জগ থেকে পানি পান করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টা বাজে। পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেবে তখন তার নজর আটকে গেল পাশে ঘুমিয়ে থাকা তের দিকে। মুচকে হাসলো সে। বেনির ভিতরে থেকে কয়েকটা ছোট ছোট চুল বেরিয়ে তার মুখে লেপ্টে আছে। মৃদু হেসে আলতো হাতে চুলগুলো চোখের কাছ থেকে সরিয়ে দিল। মেয়েটা তার প্রথম নজর কেড়েছিল তার এক আত্মীয়ের বিয়েতে। সেদিন যতটা সময় বিয়েতে উপস্থিত ছিল তার চোখ অজানা কারণে বারবার এই নাম না জানা মেয়েটিকে খুঁজে চলেছিল। পরে অবশ্য নিত্যদিনের বিভিন্ন ঘটনার কারণে ভুলে গিয়েছিল, কিন্তু মেয়েটা যেন তার ভাগ্যেই ছিল। হ্যাঁ, জাঙ্কুক তাই বিশ্বাস করে। তা না হলে এত এত মেয়ের ছবির মাঝে তার মায়ের কেনই বা তেকেই পছন্দ হবে? সেদিন তার মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছিলেন। তিনি এবার মনস্থির করে রেখেছিলেন ছেলেকে বিয়ে না করিয়ে চট্টগ্রামে ফিরতে দিবেন না। হয় বিয়ে করে বউ নিয়ে যাবে, না হয় বাবা মার সাথে থাকবে। এত মেয়ের ছবির মাঝে তের ছবিটা সহজেই তার নজর কেড়ে নেয়। এতগুলো দিন পর আবার মেয়েটাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল। সেদিন সে ঠিক করেছিল, তুমি আমার জীবন সঙ্গিনী হবে। দ্বিতীয়বার যখন তোমার খোঁজ পেয়েছি আর হারিয়ে যেতে দেব না। এই ভেবে অনেক কিছু করে সে থেকে নিজের জীবন সঙ্গিনী রূপে পেয়েছে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোনো ভুল করেনি তো, কারণ তে এখনো তার সাথে সহজে উঠতে পারেনি। মাঝখানে না চাইতেও অবেচেতন মনে চিন্তা ভর করে যে তে শুধু নিজের বাবা মায়ের কারণে বিয়ে করে। এরূপ নানা চিন্তার ভাবনার মাঝেই ঘুম এসে ধরা দিল জাঙ্কুকের চোখে। নিত্যদিনের মতো ফুরফুরে মেজাজে সব কাজ করছে তে। আজ তাকে আরো বেশি খুশি দেখাচ্ছে কারণ সন্ধ্যায় সে আর জাঙ্কুক বাইরে যাবে। প্রতিদিনের মতো আজও জাঙ্কুক তৈরি হওয়ার সময় তে রুমের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে আজ একটু ব্যতিক্রম হলো। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাইরে এসো তে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সকালের নাস্তা শেষে জাঙ্কুক চুপচাপ সোফায় বসে রইল। তার অন্যরকম ব্যবহারে তে সন্দেহ হলো। কৌতূহল হয়ে জানতে চাইলো, আজ অফিস বন্ধ নাকি? না, যাব, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। জানো, আমি না কয়েকদিন ধরে ভাবছি। শেষ পর্যন্ত সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি এই সিদ্ধান্তে আর কেউ খুশি হোক না হোক তুমি অনেক খুশি হবে। জাঙ্কুকের কথা বলার ধরন তের সুবিধার মনে হলো না। কি সিদ্ধান্ত? আর আপনি এভাবে কথা বলছেন কেন? দয়া করে পরিষ্কার করে বলো। তুমি বলতে না তুমি আমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করোনি, বাবা মায়ের সিদ্ধান্তের কারণে করেছো। আমিও তোমাকে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। অতঃপর বুঝলাম নিজের ইচ্ছে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমি তোমার উপর তা চাপিয়ে দিচ্ছি। হয়তো তুমি তোমার পার্টনারের থেকে আরো বেশি কিছু আশা করো যা আমার মধ্যে নেই। তাই তো তুমি বিয়েতে প্রথম দেখাতে না করে দিয়েছিলে। যা হয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব নয়, তবে সূত্রে নেওয়া সম্ভব। জাঙ্কুকের কথা শুনে তের কান ঝাঁঝা করছে।
দিবা স্বপ্ন দেখছে কিনা তার সন্দেহ হচ্ছে। কোন রকম কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? চিন্তা করো না তে, তোমাকে আর কেউ জোর করবে না। আমার কথাও ভেবো না, আমি যা ভুল করেছি তা আমি ঠিক করে দেব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। তে ধপ করে মাটিতে বসে পড়ল। সকাল থেকে কত কিছু পরিকল্পনা করে রেখেছিল সে, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ভেবেছিল আজ জাঙ্কুকে মনে থাকা গোপন কথাগুলো বলেই দেবে, তাদের সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হাই, ভাগ্যে যেন অন্য কিছুই লিখে রেখেছেন বিধাতা। হু হু করে কেঁদে উঠল তে। মজা করতে গিয়ে বলা কথাগুলোই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কেই বা জানতো। দরজা খোলার পর আজ যেন অন্য এক তেকে দেখতে পেল জাঙ্কুক। তাদের বিয়ে হয়েছে 9 মাস হয়ে গিয়েছে। এই বাড়িতে তারা একসাথে আছে 5 মাসের উপরে। এই 5 মাসে এমন কোনো দিন নেই যেদিন তে পরিপাটি হয়ে মুখে হাসি রেখে দরজা খুলে দেয়নি। তবে তের মুখে নেই কোনো হাসি। মুখশ্রীতে ছেয়ে আছে বিষাদের ছায়া। চোখের জল শুকিয়ে গিয়েছে, মাথার চুল এলোমেলো, অনেকখানি বিধ্বস্ত লাগছে তাকে। জাঙ্কুকের মুখশ্রীতেও ছেয়ে আছে গম্ভীর্যতা। কোনো রকম কথা না বলে সে ভিতরে চলে গেল। অনুমতিহীন ভাবে জাঙ্কুকে খাবার বেড়ে দিচ্ছে তে। অন্যদিন দুজনে একসাথে খাবার খেত, সে পরে বসবে বললেও জাঙ্কুক জোর করে বসাতো। কিন্তু আজ জাঙ্কুক একটা শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ খেতে লাগলো এবং এমন ভাব করলো যেন এই মুহূর্তে এই জায়গায় সে ছাড়া অন্য কারো উপস্থিতি নেই। ভীষণ রকমের কান্না পেল তের। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাতগুলো নাড়াচাড়া করে চলেছে সে। ভাতের একটা দানাও তার মুখে ওঠেনি। জাঙ্কুক খেয়ে উঠে গেল, হাত ধুয়ে টেবিলের কাছে পানি খেয়ে গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল, রুমে টেবিলের উপর কাগজ আছে, খেয়ে ওটা পড়ে নিও, তারপর নিজের মতামত জানাবে আমাকে। বলে অন্য একটা রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল সে। জাঙ্কুকের কথা শুনে তের খাওয়ার রুচি একদমই চলে গেল, কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে ঘরে ফিরে এলো। দেখলো ঠিকই টেবিলে ভাঁজ করা একটা সাদা কাগজ। এটা কি ডিভোর্স পেপার? কিন্তু অর্ধেক বেলার মধ্যে তো এটা তৈরি করা সম্ভব না। তার মানে কি জাঙ্কুকের মনে আগে থেকে সম্পর্ক শেষ করার চিন্তা ছিল? এতগুলো দিনে কি আমাকে একটুও ভালোবাসতে পারেনি সে? ভালো না বাসুক, অন্তত স্ত্রী হিসেবে কি একটুও দুর্বলতা তৈরি হয়নি তার মনে? হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মনের কথা মুখে বলতে পারিনি, জানি এটা আমার ব্যর্থতা। তবে ভালোবাসা কি শুধু মুখে বললেই সত্যি হয়? সে কি তার প্রতি আমার ছোট ছোট কেয়ার, যত্ন এসবও কি লক্ষ্য করেনি? কখনোই কি করেনি? এখন আমি বাবা মাকে কি উত্তর দেব? এই মুহূর্তে যদি আমি তাদের এই বিষয়ে কিছু জানাই, তবে তারা চিন্তা করবে। এখানে এমন কেউ নেই যে সামনাসামনি কথা বলে কোনো সিদ্ধান্ত নিব। কি করব এখন আমি? কথাগুলো বলার সময় তের চোখ থেকে অনবরত জল ঝরে যাচ্ছে। একসময় অনেক সাহস জুগিয়ে সে কাগজটা খুলে দেখলো। কাগজটা সম্পূর্ণ দেখার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখের জল পড়া থেমে গেলেও পর মুহূর্তে আরো দ্বিগুণ বেগে তা গড়িয়ে পড়তে লাগলো। কাগজটা হাতের মুঠোয় নিয়ে ছুটে এলো পাশের রুমে। জাঙ্কুক একটা বই খুলে বসেছিল। কোথা থেকে তে ছুটে এসে ধুম করে তার পিঠে একটা কিল মেরে বসলো। ব্যথায় মৃদু চিৎকার করে উঠলো সে। পিঠে হাত দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে জল কিন্তু মুখে রাগী ভাবে। তেকে দেখে ব্যথা নিয়েও মৃদু হাসলো জাঙ্কুক। সে জানতো মেয়েটার প্রতিক্রিয়া এরূপই হবে। ঝাঁঝালো কণ্ঠে কাগজটা দেখে তে জানতে চাইলো, এসব কি? কিসব লিখেছেন এখানে? কেন, ভুল কি লিখলাম? তা সত্যি তাই লিখেছি। কি সত্যি? কোনো সত্যি নেই। মজা মনে হয় সব আপনার কাছে? কোনো সত্যি নেই আসলেই? তুমি অস্বীকার করতে পারবে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে? আমি তোমাকে চেনার আগে থেকেই তুমি আমাকে চিনতে, এটা অস্বীকার করতে পারবে? চুপ হয়ে গেল তে। সে ভেবেছিল অন্যভাবে জাঙ্কুককে কথাটা জানাবে, কিন্তু সে ঘুণক্ষরেও টের পায়নি তার বলার আগেই জাঙ্কুক সত্যিটা জেনে গিয়েছে। কাগজটাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল। মনের কথা আগেই বলে দিলে পারতে, তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না। পুরো ভূতনি লাগছে তোমাকে। এতদিন তুমি আমার সাথে লুকোচুরি খেলেছ, আজ নয় আমি কয়েক ঘন্টার জন্য খেললাম। কখন থেকে জানতেন আপনি? তের একটা হাত নিজে হাত মুঠোয় নিয়ে সে বলল, এখানে আসার আগে থেকে আমি সবটা জানতাম। তোমার এক বান্ধবী আমাকে বলেছিল, তবে সেও নিশ্চিত ছিল না। পরে আমি ঢাকা থেকে আসা তোমার বই খাতাগুলো গুছিয়ে রাখার সময় তোমার ডায়েরিগুলোর মাঝে একটা শেষ হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাই। তাতে অর্ধেকের চেয়েও বেশি অংশ জুড়ে তো আমারই কথা লেখা ছিল। তখন আমি সহজেই বুঝতে পেরে গিয়েছি তোমার মাথায় কি চলছে। এতদিন কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি কি করো দেখতে। কাল তোমার জন্মদিন, এটা আমার মনে আছে। তার উপর আগের দিন যখন বললে আজ বাইরে যাবে, তখনই ধারণা করেছিলাম তুমি হয়তো কিছু বলবে। তাই সকালবেলা ইচ্ছা করে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। জানতাম তুমি বোকামে, কিছুই বুঝবে না। তো কেমন লাগলো জন্মদিনের চমক? তে পুনরায় জাঙ্কুকের বাহুতে জোরে একটা থাপ্পড় মারলো। দেখতে চিকন হলে কি হবে, হাতে জোর আছে ভালো। পুরো হাত জ্বলে গেল আমার। আরো মারবো, মারতে মারতে শেষ করে ফেলবো। জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, এতটা চমকে গিয়েছিলাম। চিন্তা করতে করতে যদি হার্ট অ্যাটাক করে পড়ে থাকতাম তখন কি হতো? দেখার মতো তো কেউ ছিল না। তখন মরে পড়ে থাকলে আপনার মজা বেরিয়ে যেত। চুপ, কি সব বাজে কথা বলছো? কেন, তুমি যখন আমার সাথে অভিনয় করেছিলে তার বেলা?
অপরাধবোধ কাজ করতো। এই ভেবে যে আমি বুঝি কাজটা ঠিক করিনি। যখন জানতে পেরেছি তোমার মনে এক কিন্তু মুখে আরেক, ইচ্ছে করছিল তুলে আছাড় মারি। ভেবেছিলাম তুমি বোকা, শান্তশিষ্ট। পেটে পেটে যে এই চলছে তা তো বুঝতে পারিনি। তে বাচ্চাদের মতো এসে চাকুকে জড়িয়ে ধরে বলল, একটু মজা করছিলাম আর কি। আমি আপনার বিয়ে করাবো। আমি আপনাকে না জ্বালালে আর কে জ্বালাবে? হুট করে হারিয়ে গিয়েছিলেন। এরপর যখন পাত্রের জায়গায় আপনাকে দেখলাম তখনই মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছে। চাকুক তের মাথায় হাত রেখে বলল, সে সময় জানালে না কেন? সে সময় বলে দিলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না। আপনি যদি প্রত্যাখ্যান করেন এটা চিন্তা করে বলতে ভয় পেয়েছিলাম। আমি হুট করে কারোর সাথে কথা বলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল। আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন। চাঙ্কুক তাকে নিজে থেকে ছাড়িয়ে তার চোখে তাকিয়ে বলল, বলবো বলবো করে যা এত বছর বলতে পারোনি তাকে এখনো নিজের মাঝে লুকিয়ে রাখবে তে? বলবে না? তে হেসে চাঙ্কুকের গাল নিজের দু হাতের মাঝে নিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল,